তো চলুন, সুমিত স্যারকে ডাকবো এবং সুমিত স্যারকে বলবো যে স্যার প্লিজ আপনি আসুন এবং মিটিংটা আগে কন্টিনিউ করুন। গুড ইভিনিং ম্যাডাম, আমার আওয়াজ ক্লিয়ার শোনা যাচ্ছে? ক্লিয়ার স্যার, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, যাক, আজকে আমরা যে খবরটা পেলাম সেটা অনেকটা দুঃখজনক। আমি যেদিন আপনার শ্বশুরমশাই হসপিটালে ভর্তি ছিল সেদিন আমি খবর পেয়েছিলাম। যাক, মাঝখানের অ্যাক্সিডেন্টটা আমরা খবর পাইনি। তা ট্রেজার ওয়ার্ল্ডের পক্ষ থেকে কিছু সমবেদনা জানানোর ভাষা নেই। এটুকুই বলবো, মানুষের সময় থাকে, প্রত্যেকেরই একটা সময় সবার প্রত্যেককেই যেতে হয়। আমরা একদিন সবাই চলে যাব, তাই চলে যাওয়ার আগে আমাদের কি কিছু একটা করতে হবে। আমাদের বিবেকানন্দ বলেছিলেন, কিছু করতে পারো আর না পারো, মাটিতে একটা দাগ অন্তত কেটে যাও। এই দাগ কাটাটাই আমাদের কাজ। আমরা জানি না এই দাগটা কতদিন থাকবে, কারণ মানুষ চলে যাবে, মানুষের পরে তার স্মৃতিটা কিন্তু থাকবে। এই স্মৃতিটাই হলো বিষয়। এবার স্মৃতিটা মধুর হবে না কঠোর হবে সেটা পুরোপুরি ডিপেন্ড করবে আমাদের কার্যকলাপের উপর। তা প্রত্যেক ট্রেজার এনএফটি মেম্বারদের একটা কথাই বলবো, এটাকেই বলে ডেডিকেশন। আজকে এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে রিঙ্কা ম্যাডাম কাটাচ্ছেন বা বাড়িতে একটা সিচুয়েশন আমরা সবাই বুঝতে পারছি, তার মধ্যেও কিন্তু উনি ওনার ডিউটিটা করে যাচ্ছে। কারণ ট্রেজার এনএফটি আমরা প্রত্যেকে পার্ট টাইম বিজনেস হিসেবে নিলেও কিছু কিছু লিডার আছে তারা কিন্তু এটাকে ডিউটি হিসেবে নিয়েছে। তার ফলস্বরূপ আজকে সেই সব লিডাররা রেজাল্ট পাচ্ছে। আজকে ট্রেজার এনএফটিতে আমরা কেন কাজ করব, কেন করব না, এটা পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার। আমরা কিছুদিন ধরে দেখছি ট্রেজার এনএফটির কপি কিছু কোম্পানি মার্কেটে এসেছিল। গত পরশুদিন বোধহয় টিএমটি কোম্পানি নামে একটা এসেছিল, টিএমটি এনএফটি যত সম্ভব এরকম কোনো একটা নাম হবে। তার উইথড্রল পরশুদিন থেকে বন্ধ হয়ে গেছে, তার বয়স 3 মাসও হয়নি। তো 3 মাস জন্ম নেয়নি সেরকম একটা কোম্পানি অলরেডি বন্ধ হয়ে গেল। আগামী দিনে এরকম বেশ কিছু কোম্পানি বন্ধ হবে। এটাই হলো আমাদের নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রি বা মার্কেটিং এর সব থেকে প্রবলেম বা সমস্যাজনিত ঘটনা, যে এই রকমের বেশ কিছু কোম্পানি থাকে যেসব কোম্পানিতে মানুষ লোভ করে আইডি লাগায়, ওখানে কিছু টিম ডেভেলপ করে, টিম ডেভেলপ করার পর কিছু টাকা ইনভেস্টমেন্টও হয়। আলটিমেট খুব শর্ট টাইমের মধ্যে কোম্পানিগুলো পালিয়ে যায়, মানুষের টাকা নষ্ট, সময় নষ্ট। সব থেকে বড় যেটা সেটা হলো ফেস লস। আজকে যদি আমার ফেস লস হয়, মার্কেটের রেপুটেশনটা যদি আমার খারাপ হয়, তাহলে কিন্তু সেটা ফিরে পাওয়া যাবে না। টাকা আজ আছে কাল নেই। আজকে কম ইনকাম করছি, কালকে বেশি ইনকাম করব, বা আজকে বেশি করছি আগামী দিন কম হতে পারে। কিন্তু আমার মান সম্মান যদি নষ্ট হয়ে যায় সেটা কিন্তু ফিরে পাওয়া যায় না। যার কারণে আজকে আমার দেখা বেশ কিছু সিনিয়র লিডার্সরা আছেন, তারা কিন্তু মার্কেটিং করতে পারছে না। ইভেন জিতু স্যারও কিছু লিডারদের চেনেন, কমন কিছু লিডার আছে যাদেরকে আমরা আজও ফলো আপ করে যাচ্ছি। ট্রেজার এনএফটির প্রপোজাল আমরা দিয়ে রেখেছি, আমি, জিতু স্যার, রতন স্যার প্রত্যেকে কিন্তু প্রপোজাল দিয়ে রেখেছি। তারা আলটিমেট আসছে না লজ্জায়, বা তাদের কথা কেউ শুনবে না, তারা কিন্তু সেটা ফিল করে। সুতরাং আমরা এরকম কোনো কাজ করব না যাতে আমাদের ভবিষ্যৎটা নষ্ট হয়, যদি আমরা নেটওয়ার্কিং করতে চাই তো। আর যদি আমরা ভাবি শর্ট টাইম ওয়ার্কার, তাহলে কোনো ব্যাপার নয়। আজকে বেশ কিছু আমাদের কাছে ফোন কলস আসে, বেশ কিছু রিপোর্ট আসে। ইভেন এই মিটিং এ আসার আগে একজন টিম লিডার আমাকে ফোন করলেন, সরি, ফোন করে বললেন যে ওনার কোনো একজন টিম মেম্বার 50 USDT ডিপোজিট করেছিল, ডিপোজিট করে ওয়ালেটে 155 থেকে 160 হয়েছিল, অল উইথড্রল মেরেছে। অল উইথড্রল করে সে অন্য একটা লিডারের কাছে আইডি লাগিয়েছে। তো এরকম কিছু টিম মেম্বার আমাদের টিমে অবশ্যই আছে বা থাকবেও আগামী দিনে, যারা শর্ট টাইম ওয়ার্কার। তারা একজনের কাছ থেকে আইডি লাগিয়ে প্রফিট তুলে আরেকজনের কাছে আইডি লাগাবে। তো এরকম লোকদের আমাদের আইডেন্টিফাই করতে হবে, তা না হলে আমাদের আইডির উপর একটা এফেক্ট পড়বে। মূল বিষয়, এফেক্ট কেন পড়বে? আমি তো ভালো কাজ করছি, আমি তো প্রতিনিয়ত জয়েনিং করাচ্ছি, আমার তো টিম ডেভেলপ হচ্ছে, আমার তো বিজনেসের প্রচুর গ্রোথ আছে, তাহলে আমার আইডির উপরে কেন প্রেসার পড়বে? কারণ আমরা যদি শর্ট টাইম ওয়ার্কারকে জয়েনিং করাই, তাহলে কিন্তু কোম্পানির যে ম্যানেজার আছেন সে কিন্তু এগুলো দেখে, বিচার করে যে আমরা ঠিকঠাক লোকেদের বা যারা যোগ্য তাদেরকে হয়তো আনতে পারছি না। কোম্পানি ভাবে যে আমরা হয়তো আমাদের টার্গেট পূরণ করার জন্য যাকে তাকে জয়েনিং করিয়ে দিচ্ছি। যার কারণে আমাদের আইটিতে একটা প্রেসার আসতে পারে, হয়তো ক্ষতি হবে না, একটা প্রেসার আসতে পারে। সুতরাং এরকম আমরা করব না। আমার এই মাসে ডাইরেক্টলি 4টে মেম্বার কমে গেছে। আমি জানতাম, আমি চেষ্টা করেছিলাম সেই সব ব্যক্তিদেরকে তৈরি করার, সেই সব ব্যক্তিদের ভবিষ্যৎ আর একটু স্ট্রং করার আমি চেষ্টা করেছিলাম। কিন্তু তাদের কপাল খারাপ যে তারা সেইভাবে কাজ করতে পারেনি বা করেনি। যার কারণে তাদের আইডি গুলো এখন ব্লক হয়ে গেছে। দু একজন মনে হচ্ছে অল উইথড্রল করেছে,
যার কারণে আমার ডাইরেক্ট থেকে কিন্তু 4টি মেম্বার কমে গেছে, তাতে আমার কিন্তু কোনো ক্ষতি হয়নি। কারণ যারা আছে আমি তাদের নিয়ে চলতে চাই। আজকে আমার ডাইরেক্টে 20 জন থাকুক বা 30 জন থাকুক, আমি 20-30 জনকে নিয়েই চলবো। আমার ডাইরেক্টলি 100 মেম্বার দরকার নেই, কারণ যদি উল্টো পাল্টা কিছু মেম্বার আসে তারা আলটিমেট আমাদের ক্ষতি করে দেবে। এরকম কিছু ঘটনাও আমরা দেখেছি যে কিছু মেম্বাররা আছে, তারা আমাদের টিমে এসছে, টিমে এসে সিস্টেমটাকে বোঝেনি, না বুঝে সে অন্যান্য কোনো কনসেপ্টে গেছে, পাশাপাশি কিছু ইনোসেন্ট লোককে যারা এখনো সেইভাবে বুঝে উঠতে পারেনি তাদেরকেও কিন্তু অন্য কনসেপ্টে নিয়ে গেছে। এটা প্রতিনিয়ত হয়, আগামী দিনেও হবে। ট্রেজারি এনএফটির সঙ্গে অন্যান্য যে কনসেপ্ট আছে তাদের পার্থক্যগুলো কি সেগুলো জানতে হবে। আজকে টিএমটি এনএফটি বা অন্যান্য যেসব এনএফটির নাম করে কোম্পানিগুলো এসছে, তারা কিন্তু তাদের প্রফিটের ডিস্ট্রিবিউশনটা ঠিকঠাক কিন্তু দেখাতে পারছে না, যে আমরা প্রফিটের ডিস্ট্রিবিউশনটা কিভাবে হয়, তাদের ইনকামটা কোথা থেকে আসছে। সেই এনএফটি গুলো যে মার্কেট, তাদের মার্কেটে অ্যাভেলেবেল আছে, সেটা কোন ব্লক চেনে, তারা বলছে হয়তো ট্রোনের ব্লক চেন বা কিছু এরকম কিছু একটা বলছে, কিন্তু তারা প্রুফ দেখাতে পারছে না। আজকে আমরা ট্রেজার এনএফটিতে দেখাতে পাচ্ছি আমাদের যে প্রোডাক্টগুলো, সেই প্রোডাক্টগুলো কোন ব্লক চেনে। সেটা আমরা যখন বাই করছি, বাই করার পর সেল করার যে প্রফিটটা জেনারেট হচ্ছে, সে প্রফিটটা আমাদের কোথায় কোথায় কত পার্সেন্ট করে ডিস্ট্রিবিউট হচ্ছে, এগুলো কিন্তু পরিষ্কার। সেগুলো যদি পরিষ্কার না থাকে তাহলে আলটিমেট আমাদের কিন্তু কাজ করা মুশকিল হবে। তা এই যে আমার একটাই রিকোয়েস্ট, যে আমরা আমাদের সিস্টেমটাকে ভালোভাবে কিন্তু জেনে নেবো, ভালোভাবে কিন্তু বুঝে নেবো। কারণ আমরা যদি আমাদের সিস্টেমটাকে না বুঝি, না জানি, তাহলে কিন্তু আলটিমেট আমরা আগামী দিনে বেশি দূর এগোতে পারবো না। আর যদি আমরা বেশি দূর এগোতে না পারি, তাহলে ট্রেজার এনএফটিতে থেকে লাভ নেই। 2022 সালের একটা টাইমে আমরা যখন বিজনেস শুরু করেছিলাম, তখন আমরা ট্রেজার এনএফটির এই রূপ দেখতে পাইনি। যখন আমরা শুরু করেছিলাম তখন হয়তো ইন্ডিয়াতে 1.5 থেকে 2,000 মেম্বার ছিল, ট্রেজার এনএফটি কমিউনিটিতে ছিল। আজকে কিন্তু সেটা 50,000-এর উপরে হয়েছে, পৌঁছে গেছে। তাহলে ট্রেজার এনএফটি এত ডেভেলপ কেন করছে? 2 বছর প্লাস হয়ে গেল, সিস্টেমটা কিন্তু মার্কেটে কিন্তু দুর্দান্ত ভাবে মার্কেটিং করে যাচ্ছে। ইভেন 85 থেকে 87টা দেশে কিন্তু ট্রেজার এনএফটি কিন্তু মার্কেটিং করছে, কাজ করছে, বেশ কিছু লোকের জীবন পাল্টে দিয়েছে। হ্যাঁ স্যার, জীবন পাল্টে দিয়েছে। আজকে আমরা যেইভাবে লাইফ লিড করছি, সেটা কিন্তু আমরা কল্পনাও করতে পারিনি, আমরা ভাবতেও পারিনি। সেইভাবে কিন্তু আমরা লাইফ লিড করছি। এখন হয়তো অনেকে দেখলে বলতে পারেন যে সুমি স্যার, আপনাকে দেখে হয়তো বোঝা যায় না, রিঙ্কা ম্যাডাম আপনাকে দেখে হয়তো বোঝা যায় না। না, দেখে বোঝার কিছু নেই। আমরা জানি আমরা কতটা সন্তুষ্ট, আমরা কতটা আত্মতৃপ্ত। আজকে আমাদের যে উইথড্রলের অ্যামাউন্ট, উইথড্রলের পরিমাণ, সেই পরিমাণ যদি আমরা কোনো একটা চাকরি থেকে নিতে চাইতাম, তাহলে আমাদের অনেকেরই কোয়ালিফিকেশনে কিন্তু সেটা কুলাতো না। আমাদের যে কোয়ালিফিকেশন আছে, সেই কোয়ালিফিকেশনে কিন্তু সেই ইনকামের চাকরি পাওয়া অসম্ভব, এটা আমি জানি। কারণ আমি একটা অলরেডি চাকরি করি, আমার যে চাকরির ক্যাটাগরি বা আমার যে এখন লেভেল, সেটা আমার যা কোয়ালিফিকেশন ছিল সেখানটায় ঠিক আছে। সেই তুলনায় যথেষ্ট ভালো জায়গায় আমি আছি আমার জব সেক্টরে। কিন্তু সেই জব সেক্টর থেকে আজকে আমি যত টাকা ইনকাম করছি, গভর্নমেন্ট আমাকে যত টাকা স্যালারি দিচ্ছে, তার 4 থেকে 5 গুণা ইনকাম কিন্তু আমি ট্রেজার এনএফটি থেকে করছি। এবার ট্রেজার এনএফটি থেকে আমি কিভাবে করব? ট্রেজার এনএফটিটাকে আমি সেইভাবেই করব, বা প্রত্যেককে আমি একটাই গাইড করব যে সেইভাবেই করুন। আপনাদের যে প্রফেশন আছে, যদি কোনো প্রফেশনে আপনারা যুক্ত থেকে থাকেন, তার সঙ্গে ধরে নেবেন যে আপনি আর 3 থেকে 4 ঘন্টা ওভার টাইম করবেন। ওভার টাইম যদি সেটাকে মনে করেন, তাহলে কিন্তু ট্রেজার নিফটিটাকে আপনি জব হিসেবে নিতে পারবেন। আর যদি পার্ট টাইম হিসেবে নেন, তাহলে কিন্তু ট্রেজার নিফটি সারা জীবন আপনার কাছে পাশেই থেকে যাবে, পার্ট টাইমে থেকে যাবে। এবার কিভাবে নেব ট্রেজারকে, সেটা পুরোপুরি আমার উপরে ডিপেন্ড করে। আমি কিছুদিন আগে একজনের কথা শুনছিলাম, কথা শুনে আমার একটু হাসি পেলো, আমার একটা গল্পের কথা মনে পড়লো। আজকে ছোট্ট একটা গল্প বলি, জাস্ট গল্পটা আমার খুব ভালো লেগেছে। এটা কিন্তু মানুষের যে আছে, আমাদের কি মডেল আছে বিজনেসের, সব আলোচনা কিন্তু বোরিং লাগে। তো একটু আমরা গল্প করে নি। গল্পটা হলো এই ধরনের, এরা দুজন বন্ধু আছে একটা গ্রামে, রাম আর রহিম। দুই বন্ধু ছোটবেলা থেকে বড় হয়েছে, কিন্তু ঘটনাচক্রে রাম খুব গরিব, সে জীবনে দাঁড়াতে পারেনি। আর রহিম খুব প্রতিষ্ঠিত একজন মানুষ, দুর্দান্ত তার বাড়ি ঘর, প্রাসাদ বলা চলে, তাদের দুজনের পাশাপাশি বাড়ি। আর রামের ভগবানের কাছে একটা অবজেকশন ছিল, যে ভগবান, আমি কি অপরাধ করলাম? আমি আর রহিম দুজন মিলে ছোটবেলা থেকে বড় হলাম, একই সঙ্গে পড়াশোনা করলাম, করার পর তার জীবনধারা একরকম, আমার জীবনধারা আর এক রকম। আমার পাপটা কি? আমাদের দুজন এককে যখন তুমি একসঙ্গে বড় করেছো, একসঙ্গে বাঁচিয়ে রেখেছো, তাহলে আমাদের দুজনের পরিস্থিতি এক করে দাও। তোমার কাছে আমি একটাই প্রার্থনা করি। প্রতিদিন রাম সকালবেলা এই কথাটাই বলতো। তা ভগবান কিন্তু আমাদের কোনো না কোনো দিনের কথা কিন্তু শোনে, প্রত্যেকের কথা শোনে। আমরা যদি সারা জীবন নেগেটিভ কথা বলি, তাহলে কিন্তু ভগবান কোনো একটা টাইমে আমাদের জীবনে নেগেটিভই করবে। আমরা যদি পজিটিভ কিছু
ভাবি তাহলে আমাদের জীবনে কোনো না কোনো একটা টাইমে কিন্তু পজিটিভ হবে। তা রামের কথা ভগবান একদিন শুনে ফেলেছে। শোনার পরে দুজনের পরিস্থিতি এক করে দিয়েছে। এক মানে রাম যখন সকালবেলায় ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে কাজে যাবে, তখন দেখে রহিমের বাড়ির যে প্রাসাদ ছিল সে প্রাসাদটা নেই। সে বাড়িটা রামের মতনই ছোট্ট একটা কুঠিতে পরিণত হয়েছে, টালির ঘর। তখন রাম অবাক, কি ব্যাপার, রহিমের বাড়ি এত ছোট হয়ে গেল কেন? বেরোনোর সময় ঘর থেকে একটা কিসে একটা যেন হোঁচট খেলো, সরি, হোঁচট খাওয়ার সময় দেখে তার পায়ের সামনে একটা ছিপ পড়ে আছে, মাছ ধরার ছিপ। সে তখন ছিপটা নিয়ে ঘরে গেল, ঘরে গিয়ে তার বউকে বলল যে দেখো বাড়ির সামনে একটা ছিপ, নতুন ছিপ পড়ে আছে, এই ছিপটা নিয়ে কি করবো? বউ বলছে তুমি তো ভালো মাছ ধরতে পারো, তাহলে মাছ ধরে নিয়ে আসো। তা রাম যখন ছিপ নিয়ে বেরোচ্ছে মাছ ধরবে বলে, তখনও দেখছে রহিম ওর কুটির সামনে দাঁড়িয়ে একটা ছিপ নিয়ে নাড়াচাড়া করছে। তখন রাম বললো যে কিরে ভাই, তোর হাতে কি, এর ছিপ কোথায় পেলি? রহিম বলছে কেন জানি না, হঠাৎ করে ঘুম থেকে ওঠার পর দেখছি আমার এইরকম দুরবস্থা। তা যাই হোক, এত সময় খারাপের মধ্যে একটা ছিপ, ভালো একটা ছিপ পড়ে আছে বাড়ির সামনে, দেখি এটা নিয়ে কি করা যায়। ছিপ দিয়ে তো মাছই ধরতে হবে, এর থেকে তো বেশি কিছু করতে পারবো না। তা দু বন্ধু দুজনের মতন করে মাছ ধরতে চলে গেল। রাম সেদিন 3টে মাছ পেল। 3টে মাছ পাওয়ার পর সে তো খুবই আনন্দিত, বড় বড় 3টে মাছ পেয়েছে। বেশ কয়েকদিন তার মাছ কিনে খাওয়া হয়নি। সে বাড়িতে এসে দৌড়ে দৌড়ে বলল বউকে যে বউ, আমি আজকে সুন্দর 3টে মাছ পেয়েছি, সুন্দর করে ভেজে রান্না করো, আমি তুমি আর আমাদের বাচ্চারা একসঙ্গে আজকে খাওয়া দাওয়া করবো। তা রীতিমতো রামের বউ রান্না দেওয়া করেছে। পাশে বাড়িতে আসার পর তার বউকে বলছে যে গিন্নি, এই যে ছিপটা পেয়েছিলাম সেই ছিপটা দিয়ে আজকে আমি 3টে মাছ পেলাম, কিন্তু 3টে মাছ আজকে আমরা খাবো না, এখান থেকে একটা মাছ আমরা খাবো আর 2টো মাছ আমি বিক্রি করে দিই। তখন তো আমরা খেয়ে এসছি, আজকে না একটুখানি কম খেলাম, একটা মাছ খাই, 2টো মাছের আমি একটা পয়সা দিয়ে ছিপ কিনেছি। তা সে 2টো ছিপ, একটা ছিপ ছিল, 2টো ছিপ তার হয়ে গেল। আর রাম বাবা জীবন 3টে মাছই খেয়ে ফেলেছে, তার কাছে একটা ছিপ আছে। পরের দিন আবার তারা মাছ ধরতে গেছে, মাছ ধরতে গিয়ে সেই রাম আবার 3টে মাছ পেয়েছে, আবার আনন্দের সঙ্গে বাড়িতে এসছে। বাড়িতে এসে বউকে বলছে যে বউ, আজকে আমি আবার 3টে মাছ পেয়েছি, সুন্দর করে রান্না করো। তা সে রীতিমতো আবার 3টে মাছ পেয়েছে, সুন্দর করে রান্না করেছে, রান্না করে খাওয়া দাওয়া করেছে। রহিম যে 2টো ছিপ নিয়ে গিয়েছিল, সে 2টো ছিপে সে তিনটে তিনটে 6টা মাছ পেয়েছে। সেই 6টা মাছের মধ্যে সে 4টে মাছ বিক্রি করেছে আর 2টো মাছ বাড়িতে নিয়ে এসেছে। বাড়িতে নিয়ে এসে বউকে বলছে বউ, আজকে আমি 6টা মাছ পেয়েছিলাম, আজকে আমরা 2টো মাছ খাবো, আর 4টে মাছ আমি বিক্রি করে দিয়ে এসেছি, সেটা দিয়ে আমি আরো একটা ভালো ছিপ কিনেছি, আমি এই ছিপটা দিয়েও কিন্তু আরো মাছ তোলার জন্য চেষ্টা করব। রীতিমতো তার কাছে এখন 3টে ছিপ। রাম রীতিমতো আবার পরের দিন পুকুরে গেছে, পুকুরে গিয়ে সে আবার মাছ পেয়েছে। মাছ পেয়েছে 3টে বা 4টে, সে বাড়িতে এসছে, জমি রান্না করে খেয়েছে। রহিমের কাছে সেদিন ছিল 3টে ছিপ, আর প্রত্যেকটা ছিপে সে 3টে 3টে করে মাছ পেয়েছে, তার কাছে আজকে 9টা মাছ। সেই 9টা মাছের মধ্যে সে আবার বাড়িতে 2টো মাছ নিয়ে এসছে, 7টা মাছ বিক্রি করেছে। বিক্রি করে তার বউকে বলেছে আজকে আমরা 2টো মাছ খাবো। 7টা মাছ বিক্রি করেছি, বিক্রি করে টাকাটা রেখে দিয়েছি, আর একটা ছেলেকে বলেছি তুই আমার সঙ্গে আজকে কাজ করবি, তোকে আমি প্রতিদিন মাছ ধরার বাবদ একটা করে কিছু পয়সা দেবো। বেকার ছেলেকে, সেই ছেলে রাজি হয়েছে। এইভাবে রহিম আস্তে আস্তে তার ছিপ বাড়াতে তখনই মরেছে, সে বাড়িতে এসেছে, জমিয়ে খেয়েছে। এইভাবে কাটতে কাটতে দিন যতদিন যায়, ও মাছ পায়, রাম মাছ খায়, আর রহিম একটা দুটো করে করে ছিপ বাড়ায়, আর তার একটা করে করে কাজের লোক বাড়াতে বাড়াতে 1 বছর পর সেই রহিম একদিন একটা আড়তের মালিকে পরিণত হয়। তারা এতটাই ব্যস্ত যে তাদের মতো ব্যস্ততা আমরা দেখাতে পারিনি আজও। যাই হোক, আমি হুম যেটা হুম বলছিলাম, ওই যে গল্পের শেষে আমরা চলে এসেছি। তা এইভাবে যে রাম আর রহিমের যে জীবনটা কাটতে থাকলো, 1 বছর পর রহিম কিন্তু আবার মাছের আড়তে পরিণত হলো, মাছের আড়তের মালিক হলো। মালিক হওয়ার পর তার পরিস্থিতি আবার আগের মতন, যেমন রাজপ্রাসাদ ছিল সে কিন্তু রাজপ্রাসাদ বানালো। আর রাম প্রতিদিন 3-4টে করে মাছ পেয়েছে, আর সে কিনে কিনে সেগুলো খেয়ে নিয়েছে, নিয়ে এসে। বিষয়টা হলো, আমার কাছে যে মাছগুলো এসেছিল, সে মাছটাকে আমি কিভাবে ব্যবহার করব, তার বিনিময়ে যে পয়সাটা পেলাম, সে পয়সাটাকে আমি কিভাবে কাজে লাগাবো,
এটা ডিপেন্ড করবে পুরোপুরি আমার উপরে। আজকে আমাদের ওয়ালেটে যখন কিছু ব্যালেন্স আসে, আমরা ব্যালেন্স গুলোকে পটাপট উইথড্রল করি। উইথড্রল করে কিন্তু আমরা পয়সাগুলোকে নিজের কাজে লাগিয়ে ফেলি বা খরচ করে ফেলি। আমরা কিন্তু নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি না, ঠিক গ্রামের মতন। আর আমরা যারা আজকে 1 বছরের মধ্যে লেভেল 6-এ চলে গেছি, আমরা মতো কাজ করেছি কিভাবে। হ্যাঁ স্যার, আওয়াজ ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যালো। Clear, clear, sir. Clear. ওকে, থ্যাংক ইউ। তা আমাদের যে ওয়ালেট ব্যালেন্স আমাদেরকেই বাড়াতে হবে, আমাদেরকে কেউ বুদ্ধি দিয়ে দেবে না যে তুমি তোমার ওয়ালেট ব্যালেন্স বাড়াও আর তোমার সঙ্গে কাজ করার জন্য আরো কিছু লোককে তুমি রিক্রুট করো। আজকে ট্রেজারি নিফটি বলছে 100% ওয়ার্কিং প্রজেক্ট। এখানে তুমি একা কাজ করো না, পাশাপাশি আরো 10টা লোককে কাজের সুযোগ করে দাও। আমরা যদি রহিমের ফর্মুলায় চলি তাহলে কিন্তু আমরা একটা টাইমে নিজেদের একটা বড় সাম্রাজ্য তৈরি করতে পারবো। সাম্রাজ্য তৈরি করার পর তার রেজাল্ট কিন্তু আমরা পেতে পারি যদি আমরা টেকনিক্যালি কাজ করি। আর আমি টেকনিক্যালি কাজ করাটাকে কিন্তু খুব ভালোভাবে বিশ্বাস করি, কারণ আমরা যদি নিজের ইচ্ছা মতন চলি তাহলে আমরা ঠিক জায়গা মতো পৌঁছতে পারবো না। আজকে ট্রেজারিতে আমরা যে কাজ করছি, কাজ করতে করতে সেখান থেকে আমাদের কিছু রেজাল্ট এসছে। সেই রেজাল্ট গুলো কিন্তু একেবারে পরিষ্কার জলের মতো। যদি আমি আমার স্ক্রিনটা একটুখানি শেয়ার করে ওপেন করি, দেখুন তাহলে আপনারা দেখতে পাবেন। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে যেহেতু স্যার? ক্লিয়ার আছে স্যার, Yes, ক্লিয়ার yes, আছে। yes, ওকে, yes, থ্যাংক ইউ। yes. হ্যাঁ দেখুন, আজকে আমার ওয়ালেটটা আমি এখানে ওপেন করলাম। আজকে আমাদের লেভেল 6 আছে, আমাদের কিছু টিম মেম্বার আছে, আমাদের পার ডে যে ইনকাম গুলো আছে সেই ইনকাম গুলোর যে পরিমাণ, সেই ইনকাম গুলোর ওপর থেকে কিন্তু আমাদের উইথড্রল হয়। আজকে আমার সারা মাসে টোটাল যা ইনকাম হবে সেই ইনকামের উপরে ম্যাক্সিমাম আমরা 30% উইথড্রল করতে পারি। এবার ডিপেন্ড করবে আমি কত ইনকাম করতে পারছি সারা মাসে। সারা মাসে আমি যত বেশি ইনকাম জেনারেট করতে পারবো, সেই ইনকামের ওপর থেকে কিন্তু আমার আজকে উইথড্রলের অ্যামাউন্ট বাড়বে। আজকে যদি আমার প্রতিদিনের ইনকাম $100 করে হয়, সারা মাসে কিন্তু টোটাল যা হবে তার উপরেই কিন্তু আমি ম্যাক্সিমাম 30% পাবো। আর যদি আমার প্রতিদিনের ইনকাম $1000 করে হয়, তাহলে সারা মাসে আমি কিন্তু তার উপরে ম্যাক্সিমাম 30% উইথড্রল নিতে পারি। তাহলে আমার কাজ হলো আমার ইনকামটাকে বাড়ানো, যে কোনো ভাবেই হোক। যে কোনো ভাবে মানে কিভাবে হতে পারে, আজকে আমি ডাইরেক্ট জয়েনিং করি, কিছু বোনাস নিতে পারি। তারপরে আজকে স্ট্যাকিং এর উপর একটা সুন্দর অফার এসছে ফ্রি জোনে। ফ্রি জোন থেকেও আমরা কিন্তু স্ট্যাকিং করতে পারি। স্ট্যাকিং করলে আমরা প্রতিদিন একটা ইনকাম পাবো, পাশাপাশি একটা বোনাস দিচ্ছে। আমরা কিন্তু এক্সক্লুসিভ জোন থেকেও যদি একটু বেশি পার্সেন্টেজ নিতে চাই, তাহলে এক্সক্লুসিভ জোন থেকেও কিন্তু আমরা স্ট্যাকিং করতে পারি। আজকে আমরা স্ট্যাকিং এ যে এক্সক্লুসিভ জোনের অফারটা দিচ্ছি, এখানে প্রোডাক্টের দামের উপরে কিন্তু 1.5% করে আমরা মিনিমাম প্রফিট পেতে পারি। আমরা যদি স্ট্যাকিং এর এখানে জোন 2 থেকে রিজার্ভেশন স্ট্যাক করি, তাহলে কিন্তু আমি প্রত্যেকটা প্রোডাক্টের উপরে 1.8% করে আমি প্রফিট পেতে পারি প্রত্যেকদিন হিসেবে। আমি যদি স্ট্যাকিং এর লেভেল 3 থেকে করি, তাহলে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের উপরে 2.1% করে স্ট্যাক করতে পারি। এবার ডিপেন্ড করবে আমি স্ট্যাকিং 3 থেকে করবো না স্ট্যাকিং 2 থেকে না স্ট্যাকিং 1 থেকে করব, সেটা আমার টিম মেম্বারের উপরে ডিপেন্ড করে। আমার টিম মেম্বার যত বড় থাকবে, আমার ক্যাপাসিটি যত থাকবে, আমি সেই রকম লেভেল থেকেই কিন্তু স্ট্যাক করতে পারবো, পাশাপাশি আমি নিজের পার্সেন্টেজও বাড়াতে পারবো। সবকিছু ডিপেন্ড করছে আমার উপর, সবকিছু কিন্তু আমার হাতে। আজকে আমরা যদি ফ্রি জোন থেকে স্ট্যাক করি, ফ্রি জোন থেকে স্ট্যাক করলে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আমরা কিন্তু 1.2% করে প্রফিট পেতে পারি যদি আমরা জোন 1 থেকে স্ট্যাক করি। আর যদি আমরা ফ্রি জোনে জোন 2 থেকে স্ট্যাক করি, দেখুন এখানে 1.5% করে কিন্তু আমরা প্রোডাক্টের দামের উপর প্রফিট পাবো। তার মানে ওয়ালেট ব্যালেন্স বাড়ানোর এখানে যথেষ্ট উপায় আছে। তারপরে আমরা যারা স্যালারি অ্যাচিভার তারও তো আমরা এক্সট্রা ইনকাম করি। মিনিমাম মাসে $240 কিন্তু আমাদের একটা ইনকাম আছে। তাহলে আমরা যদি স্যালারিতে ঢুকে যাই, তাহলে আমাদের উইথড্রলের ওপরের থেকে একটু প্রেসার কমবে। আমি যদি প্রত্যেক মাসে কথার কথা $500 করে উইথড্র করি, এখন আমি যদি স্যালারি থেকে $250 মতো পেয়ে যায়, তাহলে আমার মেন ব্যালেন্সের থেকে কিছু কম উইথড্রল করলেও চলে। কারণ আমাকে লেভেল 6-এ পৌঁছতে গেলে আমাকে মিনিমাম $30,000 আমার ওয়ালেটে রাখতে হচ্ছে। 30,000 হয়ে গেলে তো আমার আর কোনো চিন্তা নেই। এবার আমি রাম হব না রহিম হব ডিপেন্ড করবে আমার উপর। সুতরাং ডিসিশন আমাকে নিতে হবে। আজকে আমি একটা জুম মিটিং এ প্রোগ্রাম করছিলাম, একদিন কোনো একজন ব্যক্তি প্রশ্ন করেছিল যে আজকে যে 1 বছরের কথা বলছি, আমার আজকে
বিজনেসের বয়স যত সম্ভব 13 থেকে 14 মাস হবে, তখন বোধহয় আমি বলেছিলাম 1 বছরের আশপাশে। প্রশ্ন করেছিল যে ইনি কি সত্যি কথা বললেন বা ইনার জয়নিং ডেট কবে সেটা তো উনি দেখালেন না। ওটা আমি মিটিং এ বোধহয় মিস করে গেছিলাম। তো আমি একটু দেখানোর চেষ্টা করি যে 2022 অক্টোবর নভেম্বর। আচ্ছা, 2022-এর অক্টোবরের যদি আমি একটু রেকর্ড দেখি, তাহলে এখানে কোনো রেকর্ড আসছে না। এখানে আমি ডেট সিলেক্ট করে দিয়েছি 2022-এর অক্টোবর মাসের। এখানে ডিপোজিটের যে অপশন, ডিপোজিটে দেখুন এখানে কোনো রেকর্ড নেই। তার মানে 2022-এ কিন্তু আমার এই ওয়ালেটে কোনো রকম ডিপোজিট হয়নি, মানে আমার জয়নিং হয়নি। 2022-এর একটু নভেম্বরটা আমি দেখার চেষ্টা করব। 2022-এর নভেম্বরে সুমিত স্যার, বলেন। ওটা 2023 হবে স্যার। আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, এক্সট্রিমলি সরি। মানে সাল কিভাবে কেটে যাচ্ছে আমাদের মাথাতেও কাজ করছে না। চল, এটা 2023-এর অক্টোবরের আমি ডেটটা নিয়ে আসলাম। অক্টোবরের ডেটে এখানে ডিপোজিটে কোনো রেকর্ড পাওয়া যাচ্ছে না। আমি একটু 2023-এর নভেম্বরের একটু রেকর্ডটা বের করার চেষ্টা করব। যদি এখানে রেকর্ডটা শো করে তাহলে হয়তো আমি দেখতে পাবো যে দেখুন, নভেম্বর মাসে কিন্তু আমার এখানে ডিপোজিটের কিছু রেকর্ড শো করছে। আমি 52 ইউএসডিটি দিয়ে আমার আইডিটা ক্রিয়েট করেছিলাম 9 তারিখে, সরি 9/11/2023। তার মানে 9/11/2023-এ কিন্তু আমার প্রথম এখানে ডিপোজিটের হিস্ট্রিতে শো করছে। সিস্টেম যদি ভুল না করে তাহলে আমি নভেম্বরের 2023-এর নভেম্বরের 9 তারিখে আমি সিস্টেমে এন্ট্রি নিয়েছিলাম। তাহলে আজকে আমার বিজনেসের বয়স কত সেটা ইজিলি ক্যালকুলেট করা যাচ্ছে। এরপরেও আমরা যখন যদি কাউকে বলি আমাদের বিজনেসের এই বয়স, আর এই বয়সে আমাদের টোটাল উইথড্রলের অ্যামাউন্ট যে এটা, সেটা কিন্তু অনেকেই যদি বিশ্বাস না করে তাহলে সেটা তার দুর্ভাগ্য। যে আমরা যদি 14 থেকে 15 মাসে এই 14,000 ইউএসডিটি প্লাস উইথড্রল করে থাকি, তাহলে পার মান্থ মোটামুটি অ্যাভারেজ যদি করি তাহলে 1,000 ইউএসডিটি। কিন্তু সিস্টেম যেটা বলছে, আমরা যখন বিজনেসে প্রথম এসেছিলাম তখন কিন্তু আমাদের পার মান্থ উইথড্রল 1,000 ইউএসডিটি ছিল না। তখন খুবই কম ছিল, 50, 60, 70, 80, 100, 200 করতে 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 আমরা কিন্তু আমাদের এই জায়গাটাতে নিয়ে এসেছি। তার মানে লাস্ট 4 থেকে 5 মাস যদি আমরা হিসাব করি, তাহলে কিন্তু লাস্ট 4-5 মাসে আমরা $1,500 থেকে $2,000 পার মান্থ অ্যাভারেজ একটা উইথড্রল করেছি। তা না হলে আজকে উইথড্রল অ্যামাউন্টটা এটা হয় না। আমি আজ 430 ইউএসডিটি আমার একটা উইথড্রল সাকসেস হয়েছে। সে উইথড্রলের ডেটটা আমরা যদি একটু দেখি, আমি উইথড্রলে বসিয়েছিলাম 11 তারিখ, 11/1/2025-এ। আমরা জানি 96 আওয়ার্স ম্যাক্সিমাম টাইম লাগে। মানে 11, 12, 13, 14, 15 তারিখের আশপাশে, 15 তারিখে আমার কিন্তু এটা সাকসেস হয়েছিল। 15 তারিখে যখন আমার একটা উইথড্রল সাকসেস হলো, এখানে দেখুন 15 তারিখে আবার রাত 9টার সাথে আমি কিন্তু আবার একটা উইথড্রলে বসিয়ে দিয়েছি। তেমন আমাদের একটা উইথড্রল সাকসেস হচ্ছে, একটা উইথড্রল বা কমপ্লিট হচ্ছে, তারপরে কিন্তু আমরা আবার একটা উইথড্রল বসিয়ে দিতে পারছি। সেগুলো কিন্তু আমরা পরপর পেয়ে যাচ্ছি। এই মাসে আমি যে লাস্ট প্রথম উইথড্রল করেছিলাম সেটা হচ্ছে 558 ইউএসডিটি, এখানে ডেট দেওয়া আছে। তারপরে যে আমরা একটা আমি উইথড্র করেছিলাম 550, 430, এগুলো সব সাকসেস হয়েছে। এই সাকসেস হওয়ার পরে আবার কিন্তু 430-এর জন্য আমি ওয়েটিং এ আছি, মানে এটা এখন প্রসেসিং এ আছে। এটাও আশা করি সাকসেস হয়ে যাবে। তাহলে টোটাল উইথড্রল যদি আমরা ক্যালকুলেট করি, 500, 500, 1000, 1100, 1400-র উপরে কিন্তু আমার অলরেডি উইথড্র হয়ে গেছে। আবার 430 উইথড্রলে বসে আছে। আজকে কত তারিখ? 16 তারিখ। এখনো আমার হাতে বেশ কিছুদিন সময় আছে। এর মধ্যে আরো 2-3টে উইথড্রল আমার হয়ে যাবে। তাহলে আমরা মাসে যদি $2,000 অ্যাপ্রক্সিমেট আমরা উইথড্রল করি, $2,000 যদি আমরা প্রত্যেক মাসে উইথড্রল করি, তাহলে আইনারে সেটা কত হয় এটা আমাদের ক্যালকুলেট করতে হবে। এটা করার জন্য আমরা কি করেছি, এটা করার জন্য আমরা ট্রেজার এনএফটিতে একটা ছোট্ট অ্যামাউন্ট দিয়ে আইডি ক্রিয়েট করেছিলাম। কত দিয়ে করেছিলাম? মাত্র ওখানে দেখাচ্ছে $50, মানে 51 বা 52 ডলার দিয়ে। সে $52 দিয়ে যদি আইডি করে আজকে আমার ওয়ালেটে এই ব্যালেন্সটার পড়ে থাকে, পাশাপাশি আমার এখানে প্রচুর স্ট্যাকিং করা আছে, প্রচুর মানে 17টা স্ট্যাক করা আছে। তাহলে একটু আমি দেখে নেব, যদি কারোর কোনো রকম কনফিউশন থাকে তাহলে আমি এখানে দেখাই। আজকে আমি একটা স্ট্যাকিং এ বসিয়েছি, সেই স্ট্যাকিং এর ভ্যালু হচ্ছে 2,372 ইউএসডিটি। 30 দিনের জন্য আমি এটা স্ট্যাক করে দিয়েছি।
এরপরে যে স্ট্যাকটা দেখছি সেটা 1808 ইউএসডিটি, তারপরে এটা আছে 2497, তারপরে 2583, তারপরে 2783, 2823, 2994, 2525। এইভাবে কিন্তু আমার 17টা স্ট্যাক করা আছে, 17টা। তেমন আমি যদি খুব কম করে হিসাব করি, 17 × 34, 34, প্রায় 40,000-এর ওপরে কিন্তু আমার এখানে স্ট্যাকিং এ বসানো আছে। 40,000 ইউএসডিটির উপরে যদি স্ট্যাকিং এ বসানো থাকে, ওয়ালেটে যদি 94,000 ইউএসডিটি পড়ে থাকে, তাহলে এই এত পরিমাণ ইনকাম কিন্তু সে $50 ডিপোজিটের এগেনস্টেই কিন্তু হয়েছে। তাহলে আমি এটাকে কিভাবে কাজ করেছিলাম? আমি যখন $50 ডিপোজিট করলাম, ডিপোজিট করে সিস্টেমটাকে আমি খুব ভালোভাবে বোঝার চেষ্টা করলাম। ভালোভাবে বুঝে আমি কিছু মেম্বারকে সিস্টেমটা দিয়েছিলাম। সিস্টেমটা দেওয়াতে তারা কিন্তু প্রোগ্রেস করেছে, তারা দুর্দান্ত বিজনেস করেছে। আজকে আমার ডাইরেক্টে 35 জন মেম্বার টিকে আছে। আরো বেশ কিছু মেম্বার আমার সঙ্গে ছিল, 4-5 জন কেটে গেছে। তা 35 জন আমার ডাইরেক্ট মেম্বার এখন আমার সঙ্গে টিকে আছে, তারা কাজ করছে। সেখান থেকে কিন্তু বাকি ভ্যালিড মেম্বার আছে 1578, সব মিলিয়ে এবিসি মিলিয়ে 1578 জন মেম্বারের মধ্যে প্রত্যেকেই সিস্টেম যা বলছে, প্রত্যেকে $1 হোক আর $2 হোক, প্রত্যেকে ইনকাম করছে। প্রত্যেকে আমি কিন্তু একটা ইনকামের জায়গা দিয়েছি। প্রত্যেককে যেমন আমি ইনকামের জায়গা দিলাম, আমিও কিন্তু সিস্টেম ওয়াইজ আমি কিন্তু একটা ভালো ইনকাম পেলাম। এটাই কিন্তু আমাদের কাজ। আজকে পুরোহিতরা কি করে? পুরোহিতরা মন্দিরে কিন্তু প্রসাদ দেয়, প্রসাদ বিতরণ করে। এবার তার সামনে দিয়ে প্রচুর লোক যায়। পুরোহিত কোনোদিন কিন্তু বিচার করে না যে আমি আজকে এই ব্যক্তিকে প্রসাদ দেবো কি দেবো না। কিছু ব্যক্তি হতে পারে এরকম ভাবে যে বয়স্ক মানুষ প্রসাদ দিচ্ছে, চলো নি, কিন্তু খাবো না, ফেলে দেবো, সেরকম ব্যক্তিও থাকে। কিছু মানুষ ভাবে চলো খিদে পেয়েছে, প্রসাদ পেয়েছি, খেয়ে নিলাম। কিছু ব্যক্তি থাকে যে ভক্তি করে প্রসাদটা নেয়, নিয়ে কিন্তু সে আনন্দের সঙ্গে খায়। আর কিছু ব্যক্তি আছে যে আমি প্রসাদই খাবো না, আমি এই নাস্তিক, তারা কিন্তু চলে যায়। সেখানে পুরোহিতের কি এসে যায় বলুন? পুরোহিতের কিচ্ছু এসে যায় না। তার কাজ, তার যেটা কর্ম সে সেটা করে যায়। সে প্রসাদ কিন্তু বিতরণ করে যাচ্ছে, যার যেভাবে নেওয়ার সে সেভাবে নিচ্ছে। আমরা সেই পুরোহিতের মতনই কিন্তু কাজ করি। আমরা ট্রেজারি নেফটির প্রসাদটা প্রত্যেকের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। যে যেভাবে পারবে সেভাবে নেবে, বাকি আমরা তাদেরকে গাইড করব, তাদেরকে চেষ্টা করব তৈরি করার। এই জুম মিটিং এর মাধ্যমে হোক বা ফিজিক্যাল মিটিং এর মাধ্যমে হোক, প্রত্যেককে আমরা এডুকেটেড করব, শেখানোর চেষ্টা করব। যে যতটা শিখবে সে ততটাই কিন্তু পাবে। ট্রেজারি নিফটি এমন একটা প্ল্যাটফর্ম, আমি যতটা পারফরমেন্স দেব আমি কিন্তু ততটা পাবো, তার থেকে কম না বেশি না। আজকে আমরা কতটা ইনকাম করি বা একটা মানুষ কতটা গেইন করতে পারে ইনকাম, তার মধ্যে যতটা ক্যাপাসিটি থাকে। আজকে আমার শরীরের সক্ষমতায় যদি বলে আমি 50 কেজি তোলার মতো ক্ষমতা রাখি, আমি যদি সারা জীবন 20 কিলো বহন করে যাই, তাহলে কিন্তু আমি আমার ফুল এফোর্ট লাগালাম না, আমার ক্ষমতা কিলো নেওয়ার, আমার 50 কিলো নেওয়ার ক্ষমতা থাকে, আর আমি যদি 55 বা 60 কিলো নেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু আগামী দিনে সেটা 55 থেকে 60-70 করে করে কিন্তু আস্তে আস্তে অনেকটা বাড়তে পারে, যদি আমার চেষ্টা থাকে। তাহলে ফুল এফোর্ট দিয়ে কাজ করতে হবে, পুরো পরিশ্রম লাগাতে হবে। ট্রেজারি নিফটিতে 100% যদি পারফরমেন্স না দেওয়া হয়, তাহলে কিন্তু সে আশানুরূপ রেজাল্ট পাওয়া যাবে না। ট্রেজারি নিফটিতে আমরা 100% এফোর্ট কিভাবে দেব? আমরা পুরো বিজনেস প্ল্যানটাকে শিখবো, পুরো বিজনেস প্ল্যানটাকে বুঝবো, আর অথেন্টিক ভাবে কনফিডেন্টলি আমরা আর 5 জনকে কিন্তু শেয়ার করব। আজকে বেশ কিছু ব্যক্তি আছে যারা এই ট্রেজারে কিন্তু আমাদের আগে এসছিল, তাদের বিজনেস আমাদের থেকে অনেক আগে, কিন্তু তাদের টিম মেম্বার, টিম সাইজ আমাদের থেকেও ছোট আমরা দেখেছি। বেশ কিছু মেম্বার তারা কোনো লেভেল 6-এ পৌঁছতে পারেনি। তাহলে কেন পারেনি? সে ট্রেজার এনএফটিটাকে কিভাবে নিয়েছে, কিভাবে সে সেটাকে চালনা করেছে, ডিপেন্ড করেছে তার উপরে। তাহলে আমরা সিস্টেমটাকে ভালোভাবে বুঝে, ভালোভাবে কাজ করে, নিজে এডুকেটেড হই, আর 5টা মানুষকে যদি কাজ করায়, তাহলে কিন্তু আমরা এখান থেকে এই ইনকামটা পাবো। হ্যাঁ, আমরা যখনই আমাদের ওয়ালেটটা ওপেন করি, ওপেন করার পর এই প্রশ্নটা আসে যে তোমাদের ওয়ালেটে যে ইনকামটা দেখা যাচ্ছে, এই ইনকামটা তো তোমরা তুলতে পারবে না। একদম ঠিক, এই ইনকামটা আমরা তুলতে পারছি না। কিন্তু আমি এখান থেকে যতটা ইনকাম জেনারেট করছি, তার উপরে কিন্তু আমরা ম্যাক্সিমাম 30% অব্দি উইথড্রল নিতে পারি। কারণ ট্রেজার এনএফটি যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনের একদম উপরে বাইরে ফন্টেই কিন্তু লেখা আছে আন আপ টু 30%। এখানে তো লুকোচুরির কোনো ব্যাপার নেই। আমি আমার আইডি ওপেন করিনি, আমি জাস্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করেছি। অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরেই তো এখানে লেখাই আছে মান্থলি আন আপ টু 30%।
তাহলে 30%-এর মধ্যে কত ইনকাম নেব সেটা তো ডিপেন্ড করছে আমার টিম গ্রোথের উপর। আমার টিম গ্রোথ যত বেশি থাকবে তত বেশি আমি ইনকাম নেব। টিম গ্রোথ করার জন্য কিন্তু আমাদের কাজ করতে হবে। আমি উইথড্রলে বিশ্বাসী। অনেকে আছে উইথড্রল করতে চায় না, কিন্তু আমি উইথড্রল এই কারণেই বিশ্বাসী, আমি যত বেশি উইথড্রল নেবো আমার ওয়ালেটে তত বেশি উইথড্রলের প্রুফ আমি দেখাতে পারবো। আমি যখন কাউকে বিজনেস প্ল্যানটা শেয়ার করব, আমি যদি দেখাই আজকে 1 বছরের মধ্যে আমার টোটাল উইথড্রল 3,000 USDT, তাহলে সেখান থেকে রেজাল্ট যতটা আসবে, আর আমি যদি দেখাই আমার ওয়ালেটে 1 বছরে 12,000 USDT উইথড্রল, তার থেকে রেজাল্ট কিন্তু অনেকটাই বেশি আসবে। হ্যাঁ, এবার উইথড্রলে কেন বিশ্বাসী, আমি যদি বেশি পরিমাণে উইথড্রল নিতে চাই তাহলে আমাকে বেশি কাজ করতে হবে। এবার বেশি কাজ যদি আমি না করি তাহলে আমি কিন্তু বেশি উইথড্রল নিতে পারবো না। তা আমি প্রত্যেককেই বলি বেশি বেশি উইথড্র করো। তার মানে এমন উইথড্র করবো না যেখানটা আমার আইডিটা অ্যাবনর্মাল হয়ে যায়। যদি আমার উইথড্রল পাওনা থাকে তো আমি পাবো, যদি না পাওয়ার থাকে তাহলে আমার উইথড্রলটা ফেল হবে। উইথড্রল ফেল হলে তো ওখানে দুঃখের কোনো ব্যাপার নেই। আমারও উইথড্রল ফেল হয়েছে একটা টাইমে, আমি তখন একটা জাস্ট ক্যালকুলেশন করেছি, এখানে যদিও উইথড্রলের কোনো রকম প্যারামিটার নেই, কোনো হিসাব নেই, তবু কাজ করতে করতে একটা অভিজ্ঞতা যদি বলা হয় তাহলে আমি জাস্ট একটা অভিজ্ঞতার বলে বা জিতু স্যার অন্যান্য সিনিয়র লিডারদের সঙ্গে আলোচনা করে জাস্ট একটা অ্যাজাম্পশন করেছি যে এত পরিমাণে যদি আমরা উইথড্রল করি তাহলে হয়তো ফেল হবে না, যার জন্য লাস্ট 3 থেকে 4 মাস আমাদের উইথড্রলটা সেই হিসেবে ফেল হয় না। আমরা উল্টো পাল্টা অ্যামাউন্ট উইথড্রলও মারি না। কিছু ব্যক্তি আছে একবারে 1,000-1,200 উইথড্রল করে, তারা হয়তো মাসে একবার দুবার উইথড্রল নেয়, তাদের সাকসেস হয়ে যায়। আর আমরা ওই 1,000-2,000 টাকা আমি পার্সোনালি পার্টে পার্টে নিই। এবার আমার 1,000 পাওয়ার থাকলে আমি 1,000-ই পাবো, আমি সেখানে 2,000 পাবো না। সেটা আমি একবারে নেবো না 3বারে নেবো, সেটা আমার উপরে ডিপেন্ড করবে। আমরা দেখেছি রিঙ্কা ম্যাডাম, আমরা তরুণ স্যার আর জিতু স্যাররা একবারে 1,000-1,200 করে 1,500 করে করে উইথড্রল নেয়। আর আমি সেটাকে 300-400-500 করে পার্টে পার্টে নিই। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা উইথড্রল গুলো পাই। অনেকের প্রশ্ন থাকে আমার তো উইথড্রল ফেল হয়ে যাচ্ছে, আমি উইথড্রল কেন পাচ্ছি না। আজকে ট্রেজার এনএফটিতে আমি যদি দেখাই, আজকে আমার টোটাল টিম মেম্বারে যদি আমার এই মাসের রেকর্ড আমি দেখতে চাই, এই মাসে জয়নিং রেকর্ডে, তাহলে এখানে দেখাচ্ছে এই মাসে আমার ডাইরেক্টে 3 জন টিম মেম্বার জয়েন করেছে। আর বি তে আমার 30 জন, আর সি তে 139 জন, টোটাল 172 জন। 172 জন টোটাল টিম মেম্বার আমার সঙ্গে কিন্তু বিজনেস শুরু করেছে, সেটা আমার এবিসির মধ্যে। 172 জন যদি টিম মেম্বার আসে তাহলে আমি মাসে 1,500 থেকে 2,000 উইথড্রল পেতেই পারি। অনেকের কোশ্চেন থাকে যে আপনারা তো লেভেল 6 অ্যাচিভ করে গেছেন, এবার তো আপনারা চুপচাপ বসে থাকলেও হয়। না স্যার, আমরা চুপচাপ বসে থাকলে একদমই হয় না। কারণ এটা যেহেতু ওয়ার্কিং প্রজেক্ট, সিস্টেম দেখছে আমরা কাজ করছি কিনা। এই জন্য এই মাসের হিসেবে দেখুন আমি এখন 3 জনকে ডাইরেক্ট কিন্তু জয়েনিং করেছি, আমি কিন্তু চুপচাপ বসে নেই। আমরা চুপচাপ বসে থাকলে হয়তো আমাদের 2 থেকে 3 মাস পর সিস্টেম আমাদেরকে এই হিসেবে উইথড্রল দেবে না। যদি কেউ ভাবেন আমি একটা টিম তৈরি করে ফেলেছি, টিমটা তৈরি করার পর আমি চুপচাপ বসে থাকবো, চুপচাপ বসে থেকে এখান থেকে বসে বসে ফায়দা নেবো বা প্রফিটটা তুলবো, তাহলে কিন্তু স্যার হবে না। আপনাদের প্রত্যেকে কাজ করতে হবে। রিঙ্কা ম্যাডামকে জিজ্ঞেস করবেন, চন্দন স্যারকে জিজ্ঞেস করবেন, তরুণ স্যারকে জিজ্ঞেস করবেন, জিতু স্যারকে জিজ্ঞেস করবেন, আমাদের কলকাতার পিন্টু স্যারকে জিজ্ঞেস করবেন। প্রত্যেকেই কিন্তু প্রত্যেক মাসে ডাইরেক্টে জয়েনিং করায়, 3টে হোক 4টে হোক 10টা হোক, প্রত্যেকেই কাজ করে। তারা প্রত্যেকে কাজ করে বলেই কিন্তু তারা সেই উইথড্রল গুলো পায়। তা আমি প্রত্যেককে একটা কথা বলবো, অনেকে এই রকম ক্যালকুলেশনও কাজ করছে, যেটা আমি দেখেছি যে মান্থলি যদি আমরা একটা জয়েনিং করাই তাহলে আমার আইডিটা কিন্তু বজায় থাকবে বা আইডিটা কন্টিনিউ থাকবে। যদি আপনার টার্গেট থাকে আইডিটা শুধুমাত্র কন্টিনিউ রাখার, তাহলে কন্টিনিউ থাকবে। আর যদি মনে করেন আপনার আইডি শুধু কন্টিনিউ না, আইডি থেকে বড় বড় ইনকাম নেবেন, বড় বড় উইথড্র করবেন, তাহলে কিন্তু আপনাদেরকে কন্টিনিউ কাজ করে যেতে হবে। আজকে আমরা প্রত্যেকে ফিজিক্যাল মিটিং করছি, গ্রুপে আমরা দেখছি। ইভেন দুদিন আগে আমরা দেখলাম আমাদের ইন্ডিয়াতে এখন যে মোটামুটি সিনিয়র টপ মোস্ট যিনি সিনিয়র আছে, কারণ তার অ্যাপ্লাইন এখন সিস্টেমে নেই, কৌশিক স্যার কিন্তু একটা তার স্বপ্নের একটা গাড়ি কিনলেন। কৌশিক স্যার আগেও নেটওয়ার্কিং করে এসছে, আগে নেটওয়ার্কিং করে যে কোনো কারণে হোক তার স্বপ্নটা পূরণ হয়নি, কিন্তু ট্রেজার এনএফটি থেকে সে কিন্তু তার স্বপ্নটা পূরণ করে ফেললো কত দিনে, ম্যাক্সিমাম 2 বছর। 2 বছরও যদি ওনার বিজনেসের বয়স হয়নি আমি যতটা জানি, তো 2 বছরই ধরলাম, 2 বছরের মধ্যে কিন্তু সে তার স্বপ্নের গাড়িটা কিন্তু কিনে ফেললো। আমরা আগেও কিছু লিডারদের দেখেছি, আমাদের অভিজিৎ হাজরা স্যার, উনিও কিন্তু তার একটা পছন্দের গাড়ি কিনেছে। আর বাইকের তো লাইন লেগে গেছে, বাইকের কথা বলবো না, কারণ প্রত্যেক মাসে 2-3টে করে বাইক আসছে। তরুণ স্যারও বাইক কিনেছে, আমাদের কত নাম বলবো বাইকের, আমাদের মিল্টন স্যারও বাইক কিনেছে, কন্টিনিউ বাইক কিনেছে। আর মোবাইল টোবাইল এগুলো ধরা ছোঁয়ার বাইরে, এগুলো হিসাব আমি দিতে পারবো না স্যার, কারণ প্রত্যেক দিনই কেউ না কেউ তাদের শখ পূরণ করছে। এবার ডিপেন্ড করবে আপনি আপনার শখগুলো পূরণ করার জন্য
ট্রেজারি নিফটিটাকে কিভাবে কাজে লাগবেন। আপনার হাতে আমি একটা ছুরি দিলাম, ধরে নিন আপনার হাতে আমি একটা ছুরি দিলাম, সেই ছুরিটা দিয়ে আপনি ফল কাটবেন না মানুষ কাটবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। আমার হাতে অস্ত্র আছে, আমি সেটাকে সৎভাবে কাজে লাগাবো না অসৎভাবে কাজে লাগাবো সেটা কিন্তু আমার উপরেই ডিপেন্ড করবে। ট্রেজারি নিফটিটাকে আমি কিভাবে কাজে লাগাবো সেটা কিন্তু আমার উপরে ডিপেন্ড করে। এটা দিয়ে আমি আমার স্বপ্নটাকে পূরণ করব কি করব না সেটা আমার উপরে। সুতরাং প্রত্যেকে একটা কথা বলবো, সিস্টেমটাকে ভালো করে বুঝুন, সিস্টেমটাকে চিনুন, চেনার পরে মন দিয়ে কাজ করুন। আর এরকম বেশ কিছু সিস্টেম আসবে, কনসেপ্ট আসবে, যেগুলো শর্ট টাইম ওয়ার্কারদের চায় বা তারা শর্ট টাইম মার্কেটিং করার জন্যই কিন্তু আসে। আগামী দিনে আমরা আরো খবর পাবো যে এরকম এরকম কিছু কোম্পানি বন্ধ হচ্ছে, প্রত্যেক দিনই বন্ধ হবে ওইসব কোম্পানি। ওইসব কোম্পানি থেকে কিন্তু আমাদের দূরে থাকতে হবে, তা না হলে আমরা আলটিমেট বড় জায়গায় পৌঁছতে পারবো না। আর যদি বড় জায়গায় পৌঁছতে হয় তাহলে যে কোনো কনসেপ্টেই থাকুন, সেখানে 100% এফোর্ট দিয়ে পুরোপুরি কাজ আপনাকে করতে হবে। যদি পুরোপুরি কাজ না করেন তাহলে কোনো কনসেপ্টের ভালো জায়গায় পৌঁছতে পারবেন না। আর আমার একটা ব্যক্তিগত টার্গেট, ট্রেজার এনএফটি হোক বা যে কোনো কনসেপ্ট হোক, তার কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছানোর। আমরা কিন্তু ফুল এফোর্ট দিয়ে আগে একটা কনসেপ্টে ছিলাম, সেখানেও কিন্তু আমরা ফুল এফোর্ট দিয়ে কাজ করেছি, সেখানেও কিন্তু আমরা ফ্রন্ট ফুটে লিডার ছিলাম। যে কোনো কারণে হোক আমরা সিস্টেম থেকে সরে এসেছি, সিস্টেম কিন্তু এখনো পড়ে আছে, কিন্তু আমরা সরে এসেছি এই কারণেই ওই সিস্টেমটাতে ম্যাক্সিমাম মানুষকে ইনকাম দেওয়া যাচ্ছিল না। তারপরে সৌভাগ্যবশত ট্রেজারি নিফটি আমার কাছে আসে, ভগবানের আশীর্বাদ স্বরূপ সেটাকে আমি অ্যাকসেপ্ট করি। অ্যাকসেপ্ট করে কিন্তু আমি এটাকে মন দিয়ে কাজ করছি, আপনাদেরকে সঙ্গে নিয়ে, আপনাদেরকে পাশে নিয়ে। আজকে কিন্তু আমরা একটা ভালো জায়গায় আছি। শুধু আমি ভালো জায়গায় থাকবো, জিতু স্যার ভালো জায়গায় থাকবে সেটা নয়, আমাদের প্রত্যেকটা টিম মেম্বার যারা আছেন, বিজনেস পার্টনার যারা আছেন, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব লেভেল 6 অ্যাচিভ করুন। লেভেল 6 কিন্তু শেষ নয়, স্যালারি অ্যাচিভ করুন। স্যালারি অ্যাচিভ করার পর 1 স্টার 2 স্টার 3 স্টার পরপর যে সিঁড়িগুলো আছে সেগুলো একের পর এক আপনারা ধাপ পেরুন, ইনকাম বাড়ান, সুখে থাকুন, ভালো থাকুন। আজকে 9টা 16 বেজে গেল, আর বেশি কিছু বলবো না। নেক্সট দিন আবার আসবো, নেক্সট দিন হয়তো নতুন কোনো গল্পের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। যদি ভালো লাগে তাহলে মিটিং অ্যাটেন্ড করবেন, যদি ভালো না লাগে তাহলে আপনাদের ব্যক্তিগত কাজ আপনারা আপনাদের মতন করবেন। এখানে কোনো প্রেশার নেই, জোর জুলুম নেই। এখানে 977 76 জন আছে, তারা শেষ অবধি শুনুন। আমাদের রিঙ্কা ম্যাডাম কন্টিনিউ করবে, উনিও যদি কিছু বার্তা দিতে চায় দেবেন। আর যদি কেউ ট্রেজার এনএফটি নিয়ে তার কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান, 2 3 জনের পার্সোনাল এক্সপিরিয়েন্স আমরা শেয়ার হয়তো নেব, রিঙ্কা ম্যাডাম যদি পারমিশন দেন। আমরা শুনবো তার প্রত্যেকের কাছ থেকেই যে তারা কিভাবে ট্রেজার এনএফটিটাকে অ্যাকসেপ্ট করেছে আর আগামী দিনে তারা কিভাবে এগিয়ে নিতে চলেছে। কয়েকজনের কথা যদি আমরা সময় পাই, রিঙ্কা ম্যাডাম একটু হ্যান্ড রাইজ করাবেন, করিয়ে শুনবেন, কারণ প্রত্যেকটা মেম্বারদের কথা আমাদের শুনতে হবে। আজকে যদি আমরা 4 5 জনের কথা শুনি, নেক্সট দিন আবার 4 5 জনের কথা শুনবো। এইভাবে আমরা সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে থাকবো। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম, কন্টিনিউ করুন।